বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রিপরিষদে নিতে। গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি তার বক্তব্য খণ্ডন করেছেন এবং সেই জায়গায় তিনি আর এখন নাই। এমনকি তার এই বক্তব্যের মাধ্যমে আমরা এটিও জানতে পারলাম যে খোদ সরকার ওই জায়গা থেকে সরে এসেছে। কোনো প্রবলেম হবে না। এখন একটা বনিবানার মধ্যে চলে আসছে সবাই। হ্যাঁ, এই যে বিরোধী দলরা সবাই একটা জায়গায় আসতেছে, খেয়াল করে দেখেন, একজন আরেকজনের ইফতারি দাওয়াতে যাচ্ছে। অতীতে আপনারা দেখছেন গত 30 বছরের দিকে তাকান তো, সৌদি আরবের প্রিন্স সালমান নাকি চাপ দিতেন ট্রাম্পকে যে হামলা করার জন্য। সৌদি আরবের চাপে পড়েই নাকি ট্রাম্প শেষ পর্যন্ত বাধ্য হন বা রাজি হন। নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রিপরিষদে নিতে, নইলে দেশ চালাতে পারবেন বলে মনে হচ্ছে না। দর্শক, আপনারা জানেন বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। পৃথিবী ভালো নেই, মুসলিম উম্মাহ ভালো নেই। যেখানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাই নিরাপদ নয়, যিনি সবচেয়ে সুরক্ষিতভাবে থাকতেন, জনসম্মুখে তাকে দেখাই যেত না, তার অফিস বা কি, এটা একটা সিক্রেট, একটা রহস্য ছিল, কোথায়, মাটির নিচে না উপরে, সেখানে ঘোষণা দিয়ে দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। বলছি আয়াতুল্লাহ খামিনির কথা। আপনি চিন্তা করেন যে কিভাবে সম্ভব। এর আগে দেখেন, এইরকম কাজ এরা করতে থাকবে, কিছু হবে না। কিউবানা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে তার বেডরুম থেকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র, কিছুই হয়নি তার প্রতিবাদে, চুপচাপ এখন যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। মানে বর্তমান ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু ভেঙে পড়েছে। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নাই, ডিটোরিয়েটেড, ডেভিয়েটেড, একদম সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারে, কারো কিছু বলার নেই। এই পরিস্থিতিতে স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটাই কঠিন। রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশনাল স্টেটের যে ধারণা, ওটাই এখন কোলাপস করছে। কোনো নিয়ম কানুন এবং ইউএন বা ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, এগুলোর কোনো কার্যকারিতাই নেই, কিচ্ছু করতে পারছে না। যা ইচ্ছা তা করছে, যার পাওয়ার আছে, জোর যার মুল্লুক তার। পৃথিবীতেও এটা, বাংলাদেশেও এটা। বিশ্ব রাজনীতিতে কোনো মুরব্বী নেই। যুক্তরাষ্ট্র যা মন চায় তখন সেটা করছে, কেউ ঠেকানোর কিছু নেই, ফেরানোর কিছু নেই। কিসের জাতিসংঘ, কিসের বালসাল, কিচ্ছু না। বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসীরা যা ইচ্ছে তা করছে। থানা, পুলিশ, বিএনপি সিনিয়র নেতা কারো তোয়াক্কা করছে না। চুয়াডাঙ্গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করছে, অথচ তারেক রহমান কত সুন্দর এক্সাম্পল সেট করছেন। ওই বিশ্ব রাজনীতির মতো কোনো মুরব্বী কিছু নেই, যখন যার ইচ্ছা তা করছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই পরিস্থিতির একটা প্রভাব বাংলাদেশের উপর ব্যাডলি পড়বে। বিশেষ করে এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা, এটা স্কেলেট করবে এবং লং লাস্ট করবে। বিশেষ করে জ্বালানির উপর ভয়ানক প্রভাব পড়বে। অলরেডি বিমান চলাচল একদম অচল হয়ে গেছে। প্রত্যেক দিন বাংলাদেশেরই কোটি কোটি টাকা খরচ, লস হওয়া শুরু হয়েছে। যেমন ফ্লাইট বিপর্যয়, ফ্লাইট স্থগিত, মানুষের কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না। এতে দেখা যায় যে বিরাট অ্যামাউন্টের ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই পরিস্থিতিতে দেশ চালানো কঠিন হয়ে যাবে। বাংলাদেশের মতো এই ফ্রাজাইল স্টেট। গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি তার বক্তব্য খণ্ডন করেছেন এবং সেই জায়গায় তিনি আর এখন নাই। এমনকি তার এই বক্তব্যের মাধ্যমে আমরা এটিও জানতে পারলাম যে খোদ সরকার ওই জায়গা থেকে সরে এসেছে। সরে আসতেই হবে, সরে আসা ছাড়া সরকারের কোনো উপায় নেই। পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে গেলে সরকারি বিপদে পড়ে যাবে।
আপনারা নিশ্চয় জানেন গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ফটো কার্ড সারা দেশেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মেইন স্ট্রিমের মিডিয়াতেও এটি ছড়িয়ে পড়েছিল, যে তিনি বলেছিলেন আমরা খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশদেরকে হত্যা করা হয়েছিল এই পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চাই। তার দুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন আমরা সেটি চাই, অতি দ্রুত পুলিশ হত্যাকাণ্ডের বিচার আমরা এগিয়ে নিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি শুনুন। এই আপনাদের থেকে মন্ত্রিপরিষদে কেউ বলছে যে সেগুলো তো তদন্ত হবে, এনসিপি ভাই এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তিনি যখন একটি কথা বললেন তার সেই কথা গুরুত্ব আছে না? অবশ্যই তার সেই কথার গুরুত্ব আছে। এরপরে আজকে এই আমি যখন এই ভিডিও করছি অর্থাৎ 1 মার্চ বাংলাদেশ সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে জিজ্ঞাসিত হন, অর্থাৎ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে মাননীয় মন্ত্রী আপনি এটি বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, এই বিচার প্রক্রিয়া কত দূর? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন তখন সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করলেন যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আপনার বরাতে এই কথাটি বলেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? তা আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না। না আমি তো এই বিষয়ে ইতিপূর্বে কোনো বক্তব্য দেইনি, দিয়েছি কিনা আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে, এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। তো এই যে লেজে গোবরে একটা অবস্থা, অর্থাৎ আমাদের কাছে একটি মেসেজ পরিষ্কার হয়ে গেল যে সরকারের বিভিন্ন মন্ত্রীদের ভিতরে সমন্বয় কম আছে। এই ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ভিতরে সমন্বয় খুব কম ছিল। তারা এক এক নেতা এক এক ধরনের কথা বলতেন। একজন মন্ত্রী এই একটি কথা বললেন তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আরেক মন্ত্রী ঠিক তার উল্টা আরেকটা কথা বলতেন। সুতরাং এই সমন্বয়হীনতা সরকার এবং মন্ত্রী পরিষদের সদস্যদের ভিতরে যদি এরকম সমন্বয়হীনতা কাজ করে তাহলে কিন্তু এটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এটি রাষ্ট্রের জন্য ভালো উদাহরণ তৈরি হয় না। আমরা দেখেছি এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তিনি মন্ত্রিত্ব গ্রহণের কয়েকদিন পরেই একটি বক্তব্য দিলেন পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করতে চাই, পুনঃ কমিশন গঠন করতে চাই। অথচ ততক্ষণে পিলখানার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ওটা প্রকাশ হয়ে গেছে। তার দুদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরেকটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে তিনি স্বপ্রণোদিত হয়েই বললেন যে আমি গতদিন একটি কথা বলেছিলাম, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় বলছি, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। আমি আসলে পূর্ণাঙ্গ রিপোর্টটা না দেখেই পুরাপুরি না পড়েই আমি একটা মন্তব্য করেছিলাম, আমি সেইটি সংশোধন করছি। আমরা পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে আর কোনো তদন্ত কমিশন বা পুনঃ তদন্ত সরকার করবে না বা করতে ইচ্ছুক নয়। তারপরে আবার এই কথাটি বললেন এই পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে। আসলে রাষ্ট্রের যে সেনসিটিভ বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এই জায়গাগুলোতে কাজ করতে হলে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। এখানে মাথা গরম করে
বা কারো কোথায় প্ররোচিত হয়ে যদি সিদ্ধান্ত নিতে যাওয়া হয়, তাহলে কিন্তু এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত চলে আসবে, এটি খুবই স্বাভাবিক। যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সরকারের মন্ত্রী পরিষদ একত্রে বসে যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু ভুল হবে না। কিন্তু যখনই সরকারের বাইরে, ক্যাবিনেটের বাইরের কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কথা যদি কেউ ব্যক্তিগতভাবে শুনে সেই দিকে আমল দেবার চেষ্টা করে, তাহলে কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা এরকম হয়ে যাবে। বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি বিষয়। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ যেভাবে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো জাতির ইতিহাসে তার নিজ দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজের জাতিকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা, এটি পৃথিবীর ইতিহাসে নাই। আর এটি তারা কেন করেছে? এটি করেছে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরাসরি নির্দেশে। এবং সেই কথোপকথন আপনারা সবাই জানেন, সেই রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে। তিনি সেখানে 4 তারিখে মারাত্মক লেথাল উইপেন ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যে মারাত্মক অস্ত্র তোমরা এখন ব্যবহার করো ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। আর পুলিশ তার সেই হুকুম পালন করতে গিয়ে ছাত্র জনতার উপরে যে বিভীষিকাময়, যে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে, এর নিন্দা জানানোর ভাষা এই জাতির নাই। এবং এই জাতি এই পাপ কতদিন বয়ে বেড়াবে তা আমাদের জানা নাই। এখন কয়েকদিন পরে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত থেকে সরে আসলেন, বা ধরে নিলাম তিনি বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাই, কিন্তু স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রী এবং দলের মহাসচিব তিনি তার বরাত দিয়ে এই কথাটি কেন বললেন? তাহলে কি তাদের এই ধরনের কোনো চিন্তা ছিল? হ্যাঁ, আমরা ধারণা করতে পারি যে সরকারের ভিতরে একটি শ্রেণী আছে, একটি মহল আছে, যারা মূলত আওয়ামী লীগ থেকে তাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে, এবং তারা এসে বিএনপির ভিতরে গুপ্ত বিএনপি সেজে তারা তাদের মিশন এবং ভিশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এই তারাই হয়তো কোনো এক সময় সরকারের ভিতরের কোনো একটা মহলকে, কোনো একজন ক্যাবিনেট সদস্যকে প্ররোচিত করেছিল, এবং তারই ফলশ্রুতিতে তারা এই ধরনের একটা স্টেটমেন্ট সেখান থেকে বের করে এনেছিল যে পুলিশ হত্যার বিচার হবে। এই ঘটনা কোনো প্রবলেম হবে না। এখন একটা বনিবানার মধ্যে চলে আসছে সবাই। হ্যাঁ, এই যে বিরোধী দলরা সবাই একটা জায়গায় আসতেছে, খেয়াল করে দেখেন। একজন আরেকজনের ইফতারি দাওয়াতে যাচ্ছে। অতীতে আপনারা দেখছেন, গত 30 বছরের দিকে তাকান তো, না দেখেন নাই। এর পিছনে আরেকটা কারণও আছে, কারণ ওই টাইমটা না আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল নারী। এক নারী আরেক নারীর সাথে বসে ইফতারি করবে, এটা স্বাভাবিকভাবে ভাবা যায় না, যেহেতু ওনাদের সঙ্গে ঝগড়া ছিল। জাত তো কিন্তু নারী, মায়ের জাত। তারপরও বলবো, ওনারা একসঙ্গে বৈশা, মানে 2 নারী একসঙ্গে বৈশা ইফতারি করবে, বিরোধী দল আর সরকারি দল, এটা ভাবা যাইতো না। কিন্তু দেখেন, এই নির্বাচনের পরে আমরা কি দেখতেছি, একজন আরেকজনের দাওয়াতে যাচ্ছে, ওনারা পাশাপাশি বসতেছে। তার মানে কি জানেন, একটা জায়গায় আসতেছে। জাতীয় সরকার গঠন না হোক অফিসিয়ালি, আনঅফিসিয়ালি ভাই এমন একটা সরকার গঠন হয়ে যাচ্ছে, যে সরকার দেখবেন ঠিক মতোই এই দেশটা চালাবে, কারণ পাহারাদার আছে। আগের মতো লুটপাট করতে পারবে না। আর লুটপাট করলে আমাদের সাংবাদিকদের দায়িত্ব সামনে তুলে আনা, আমাদের দায়িত্ব এটা আপনাদের কাছে পরিবেশন করা, ছড়ায় দেওয়া চারিদিকে। এভাবেই আগাইতে হবে। কারো অমঙ্গল কামনা করতে নাই, কারো মঙ্গল কামনা করলে নিজের জন্য ভালো হয়। এই যে দেশের মধ্যে যে আকাম কুকাম বাইরে গেছে, হাইজ্যাক, লুটপাট সবই বাইরে গেছে, কিন্তু এমন না তো আসামি ধরা পড়তেছে না। আসামি ধরা পড়তেছে 24 ঘন্টা না হলে 36 ঘন্টা, এর মধ্যেই সবাই ধরা পড়তেছে, আইনের আওতায় আসতেছে। কথা হচ্ছে আইন কিভাবে তাদেরকে নিবে। হ্যাঁ, আইন কি ওই চোখেই দেখবে হ্যাঁ নিজের লোক, নাকি এই চোখে দেখবে এরা অপরাধী? দল যদি চিন্তা না করে, এরা কোন দল থেকে আসছে এটা যদি চিন্তা না করে, তাহলে দেশটা ঠিক পথে যাবে। কিন্তু আবার ওই দলের লোক মনে কইরা যদি ছাইরা দেওয়া হয় আইনের ফাঁক দিয়া, আইন যতই টাইট হোক, আইন তো ফাঁক খুঁজা বাই করেই, সে ফাঁক দিয়া যদি ছাইরা দেয়, তাহলে আর কোনো উন্নতি হবে না। মানুষ দেখবেন 1 থেকে 2 মাস 3 মাস এই অবস্থাটা মাইনা নিবে। 3 মাসের মধ্যে যদি এই অবস্থার উন্নতি না হয়, তাহলে কিন্তু মাইনা নিবে না। আপনারা যতই তলে তলে বন্ধুত্ব করেন না কেন, এই দল সেই দল অমুক দল, জনগণ কিন্তু আরেকটা দল। হ্যাঁ, জনগণ একদম আরেকটা দল। এই দলের লোকরাই তো হ্যাঁ ভোট দিছে, এই দলের লোকরাই পরিবর্তন চাইছে, পরিবর্তনের জন্যই হ্যাঁ ভোট দিছে। আমরা কিন্তু মাইনা নিব না। হ্যাঁ,
আমরা মাইনা নিব না। 3 মাসের মধ্যে সবকিছু ঠিক হইতে হবে। আমাদেরকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দিবেন, কথা দিচ্ছেন আপনারা, সেই কথা রাখতে হবে। এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে যা কিছু সংস্কার হয়েছে সব কিছু মেনে নিতে হবে। সব কিছু মেনে নিয়ে আইন কানুন যেভাবে চলতেছিল, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের আইন যেভাবে চলতেছিল সেভাবে চলতে হবে। তবে বিদায়ের আগে একটা কথা বলবো, আওয়ামী লীগের ভাই বোনেরা আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আইন ভাঙেন না। আপনাদের দলকে তো আর নিষিদ্ধ করে নাই, আপনাদের দলের কিছু কার্যক্রম নিষিদ্ধ, মানে আপনারা এখন মিটিং করতে পারবেন না, মানববন্ধন করতে পারবেন না, স্লোগান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।